প্রথমেই জানাবো, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর জানাবো, থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে অন্তত 22 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে জরুরি উদ্ধার অভিযান চালানো হয়। আরও জানাবো, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র নয় ডেনমার্কের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিতে পারে এমন ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায়। এদিকে গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় 3 নারী সহ মোট 5 জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আরও জানাবো, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 2400-রও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে একটি মার্কিন মানবাধিকার সংস্থা। এবং সবশেষে, ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গাজায় গণহত্যার পুরো সময় ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও গোয়েন্দা সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত, এমন দাবি করা হয়েছে ওই নথিতে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান, আর বাংলাদেশকে ভালোবাসলে লিখুন আই লাভ বাংলাদেশ। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরকার বিরোধী গণ আন্দোলন দমনে যদি কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর করা শুরু করে তবে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি এমন কিছু করে আমরা খুব শক্ত প্রতিক্রিয়া দেখাব। বুধবার থেকে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, তারা হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু করেছে আর এখন ফাঁসির কথা বলছে। তাহলে দেখা যাক এর পরিণতি তাদের জন্য কেমন হয়। এই সাক্ষাৎকারের সময় ট্রাম্প যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ছিলেন, যেখানে তিনি একটি উৎপাদন কারখানা পরিদর্শন করেন এবং অর্থনীতি নিয়ে ভাষণ দেন। ভাষণে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আগের বার্তার পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিক্ষোভকারীদের জন্য সহায়তা আসছে। তিনি আরও বলেন, ইরানে প্রকৃত মৃত্যুর সংখ্যা কত তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প বলেন, আমি নানা সংখ্যা শুনছি, দেখুন একটি মৃত্যুও অনেক, কিন্তু কোথাও কম সংখ্যা শুনছি, আবার কোথাও অনেক বেশি শুনছি। পরে ওয়াশিংটনে ফেরার পথে জাহাবাদীদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি শীঘ্রই ইরান পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিং পাবেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের মাত্রা বড় বলেই মনে হচ্ছে, কিন্তু এখনও নিশ্চিতভাবে জানি না। 20 মিনিটের মধ্যেই জানব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব। এর আগে ট্রাম্প বলেছিলেন, বিক্ষোভকারীরা নিহত হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে, যে সীমা ইতোমধ্যেই কয়েকদিন আগে অতিক্রম করা হয়েছে। সূত্র আল আরাবিয়া। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর ক্রেন ভেঙে পড়ে নিহত 22। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে চলন্ত একটি ট্রেনের উপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ে 22 জন নিহত হয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে এই ঘটনায় 22 জন নিহত হয়েছেন এবং 79 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। স্থানীয় সময় বুধবার সকাল 9টার দিকে নাখন রাচ্চাসীমা প্রদেশের সিখিও জেলার বান থাননখোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে উবন রাচ্চাথানি প্রদেশগামী ট্রেনটির ওপর একটি বিশাল নির্মাণ ক্রেন ভেঙে পড়ে। এতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত 22টি লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া একটি বগিতে থাকা আরও কিছু যাত্রী নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নাখন রাচ্চাসীমার পুলিশ সুপার থাচাপন চিন্নাওং জানান, দ্রুতগতির রেল লাইন নির্মাণের কাজ চলাকালীন ক্রেনটি হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটিকে আঘাত করে। দুর্ঘটনার সময় লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগিগুলোতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের টানাপোড়েনের মধ্যে দ্ব্যর্থহীন অবস্থান জানালেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন।
তিনি বলেছেন, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের সঙ্গে কোপেনহেগেনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে নিলসেন এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নতুন করে সামনে আনার পর এটি গ্রিনল্যান্ডের কোনো শীর্ষ প্রতিনিধির সবচেয়ে শক্ত অবস্থান বলে মনে করা হচ্ছে। খবর বিবিসির। ট্রাম্প দাবি করে আসছেন, রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। হোয়াইট হাউসের পক্ষ থেকে দ্বীপটি কেনার প্রস্তাবের কথা বলা হলেও প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি। এ বিষয়ে জানাদের প্রশ্নের জবাবে ট্রাম্প নিলসেনের মন্তব্য নিয়ে বলেন, এটা তাদের সমস্যা, আমি তার সঙ্গে একমত নই, এটা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে এর কৌশলগত গুরুত্ব অনেক। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা ও আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণে দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলে পিটুফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সামরিক সদস্য স্থায়ীভাবে অবস্থান করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘাঁটি যুক্তরাষ্ট্র পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র চাইলে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে। তবে ট্রাম্প সম্প্রতি বলেছেন, শুধু লিজ চুক্তি যথেষ্ট নয়, যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিকানাই নিতে হবে এবং ন্যাটোকে এটা বুঝতে হবে। সংবাদ সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন যুক্তরাষ্ট্রের আচরণকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য চাপ বলে আখ্যা দেন। তিনি সতর্ক করে বলেন, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন বলেন, তারা একটি ভূ রাজনৈতিক সংকটের মুখোমুখি। তবে তিনি স্পষ্ট করে বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানার যেতে চায় না, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দ্বারা শাসিত হতে চায় না, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোডসফেল্ড শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তারা ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ডেনমার্কের ন্যাটো মিত্ররা, ইউরোপের প্রধান দেশগুলো ও কানাডা এই ইস্যুতে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছে। তারা বলেছে, গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু এই দুই পক্ষেরই আছে। একই সঙ্গে তারা জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্তের অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডে বরফ গলতে থাকায় সেখানে বিরল খনিজ, ইউরেনিয়াম, লোহা এবং সম্ভাব্য তেল গ্যাস মজুদের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বেড়েছে। এই প্রেক্ষাপটে দ্বীপটি নিয়ে ভূ রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৩ নারীসহ নিহত ৫। শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে মঙ্গলবার গাজায় ৩ নারীসহ অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এছাড়া শীতজনিত কারণে শিশু ও বয়স্কদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে 2 নারী, 1 কিশোরী ও 1 পুরুষ হয়েছেন। এছাড়া ঠান্ডাজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, 1 বছরের একটি শিশু হাইপোথার্মিয়ায় মারা গেছে। এর আগের রাতে একই কারণে আরও 2 শিশুর মৃত্যু হয়। 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় বসবাসের পরিস্থিতি চরম আকারে পৌঁছেছে। গত 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংস্থাগুলো বলছে, শীতকালীন ঝড় মোকাবিলার মতো পর্যাপ্ত আশ্রয়ের অভাব রয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার শত শত তাঁবু ও অস্থায়ী আশ্রয় ঝড়ে উড়ে গেছে কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল শিফা হাসপাতালের তথ্যমতে, গাজা সিটির উপকূলীয় এলাকায় একটি 8 মিটার উঁচু দেয়াল ধসে একটি তাঁবুর ওপর পড়ে একই পরিবারে 3 জন নিহত হন। তারা হলেন 72 বছর বয়সী মোহাম্মদ হামুদা, তার 15 বছর বয়সী নাতনি ও পুত্রবধূ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। গাজা সিটির পশ্চিম অংশে দেয়াল ধসে আরও 1 নারী নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, যুদ্ধের ফলে অধিকাংশ মানুষ নিরাপদ আশ্রয় হারিয়েছে। ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রয়োজনীয় তাঁবু ও আশ্রয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে গাজায় ঢুকছে না। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানিয়েছে, তারা তাঁবু, ত্রিপল, কম্বল, পোশাক ও জরুরি সামগ্রী বিতরণ করছে। তবে মানবিক সংস্থাগুলোর অভিযোগ, যুদ্ধবিরতি চললেও আশ্রয় সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ গাজায় প্রবেশে বাধা রয়েছে। এদিকে গাজার বিভিন্ন হাসপাতালে শীতজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে, বিশেষ করে শিশুদের নিয়ে সহায়তার জন্য শত শত ফোন কল এসেছে। পশ্চিম গাজা সিটিতে প্রবল বাতাসে অনেক তাঁবু সম্পূর্ণ উড়ে গেছে। গাজার ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের
কর্তৃপক্ষের পরিচালক আমজাদ শাওয়া বলেন, উপকূলীয় এলাকায় প্রায় 10,000 পরিবার নতুন করে ঝুঁকিতে পড়েছে। গাজার মেয়র ইয়াহিয়া আল সাররাজ বলেন, অস্থায়ী আশ্রয় ও ওষুধের সংকটে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গাজায় শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ইউনিসেফ জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর পর গত 3 মাসে গাজায় শতাধিক শিশু নিহত হয়েছে। এসব শিশু বিমান হামলা, ড্রোন হামলা, ট্যাঙ্ক শেলিং ও গুলিতে নিহত হয়েছে বলে সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডার জানান। চলতি শীতে এখন পর্যন্ত হাইপোথার্মিয়ায় 6 শিশুর মৃত্যু হয়েছে। বিক্ষোভে উত্তাল ইরান, নিহত 2,400 ছাড়ালো। আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন প্রান্তে চলমান এই আন্দোলন ঘিরে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা HRAN এর তথ্য অনুযায়ী গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 2,403 জন নিহত হয়েছেন। খবর CNN এর। সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের হিসাবে এখন পর্যন্ত অন্তত 12 জন নিহত বিক্ষোভকারীর বয়স ছিল 18 বছরের কম। একই সময় ইরান জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 18,000-এরও বেশি মানুষ। মানবাধিকার সংস্থার দাবি, সময় যত এগোচ্ছে নিহত এবং গ্রেপ্তারের সংখ্যা ততই বাড়ছে। তবে ইরানে একাধিক দফায় ইন্টারনেট সংযোগ সীমিত করা এবং তথ্য প্রবাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপের কারণে এই পরিসংখ্যান পুরোপুরি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। CNN জানিয়েছে, তারা স্বাধীনভাবে HRAN এর দেওয়া সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়েও বেশি হতে পারে। এর আগে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের এক সরকারি কর্মকর্তা জানান, চলমান অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় 2,000 মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক বিক্ষোভ শুরুর পর এটিই ছিল ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম বড় পরিসরে প্রাণহানির তথ্য প্রকাশ। ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল এবং মৃত্যুর জন্য তারাই দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী আর কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ বন্ধের দাবি তুলছে। একই সঙ্গে তারা মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই অভ্যন্তরীণ সংকট শুধু দেশটির ভেতরেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার ওপর। এমন এক সময়ে এই বিক্ষোভ চলছে যখন ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক উত্তেজনা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা ইরানের অর্থনীতি, সামাজিক কাঠামো এবং কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে কোনো ধরনের সংলাপের পথ তৈরি হবে কিনা, নাকি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে, সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় প্রাণহানি ও গ্রেফতারের পর ইরান কোন পথে হাঁটবে? শক্ত অবস্থান বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলবে, নাকি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে কোনো রাজনৈতিক সমাধানের দিকে এগোবে তেহরান? এ প্রশ্নের উত্তর খুঁজছে বিশ্ব। এত বড় প্রাণহানির পর ইরানের বর্তমান সংকট কি সংলাপের মাধ্যমে সমাধানের দিকে যাবে, নাকি পরিস্থিতি আরও গভীর অস্থিরতার দিকে এগোবে? আপনার কি মনে হয়? গোপন নথি ফাঁসকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন অনুসন্ধানী সূত্র ও ফাঁস হওয়া নথির বরাতে দাবি করা হচ্ছে, গাজায় চলমান ভয়াবহ মানবিক বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির পুরো সময় জুড়ে ইসরায়েলকে সরাসরি ও পরোক্ষভাবে অস্ত্র, অর্থ এবং গোয়েন্দা সহায়তা দিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এই তথ্য সামনে আসার পর আরব বিশ্বে অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের নিরাপত্তা সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সক্রিয় ছিল। এসব নথিতে অস্ত্র সরবরাহ সংক্রান্ত আর্থিক লেনদেনের বিবরণ, গোয়েন্দা তথ্য আদান প্রদানের সময়সূচি এবং কিছু যৌথ নিরাপত্তা যোগাযোগের উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব নথির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা এখনও সম্ভব হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে তথ্যগুলো উপেক্ষা করার মতো নয়। বিশ্লেষকদের মতে 2020 সালের আব্রাহাম চুক্তির পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং তা ধীরে ধীরে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার দিকেও বিস্তৃত হয়েছে। গাজায় সামরিক অভিযানের সময় এই সম্পর্ক আরও গভীর হয়েছে বলে অভিযোগ উঠছে। ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, কিছু সামরিক সরঞ্জাম সরাসরি না পাঠিয়ে তৃতীয় দেশের মাধ্যমে সরবরাহ করা হয়েছে, যাতে আন্তর্জাতিক নজর এড়িয়ে যাওয়া যায়। গাজায় চলমান সংঘাতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় যখন বিশ্বজুড়ে নিন্দা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে, তখন এই নথি ফাঁস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন বলছে আরব রাষ্ট্র হয়েও সংযুক্ত আরব আমিরাত যদি ইসরায়েলের সামরিক সক্ষমতা জোরদারে ভূমিকা রাখে তাহলে তা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে দেশটির ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্রগুলো বলছে আমিরাত আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার স্বার্থেই ইসরায়েলের সঙ্গে যোগাযোগ বজায় রাখে। তারা দাবি করছে কোনো সহায়তা থাকলেও তা সরাসরি গাজায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়, যদিও এই বক্তব্যে সন্তুষ্ট নন সমালোচকরা। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন যদি প্রমাণিত হয় যে কোনো দেশ জেনে বুঝে এমন সামরিক অভিযানে সহায়তা করেছে যেখানে ব্যাপকভাবে বেসামরিক প্রাণহানি ঘটেছে, তাহলে সেই দেশও নৈতিক ও কূটনৈতিকভাবে দায় এড়াতে পারে না। এই ফাঁস হওয়া নথিগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক আদালত কিংবা জাতিসংঘের তদন্তের অংশ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আরব বিশ্বের ভেতরেও বিষয়টি বড় ধরনের চাপ তৈরি করেছে। কিছু দেশ প্রকাশ্যে গাজার পক্ষে অবস্থান নিলেও পর্দার আড়ালে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে কিনা এই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এই দ্বৈত অবস্থান দীর্ঘমেয়াদে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আস্থার সংকট আরও গভীর করতে পারে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে যখন যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তার আহ্বান জোরালো হচ্ছে, ঠিক তখনই এই গোপন নথি ফাঁস আন্তর্জাতিক কূটনীতিকে নতুন এক পরীক্ষার মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এখনও প্রকাশ্যে কোনো অবস্থান না নিলেও কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে নীরব আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে গাজায় রক্তক্ষয়ী সংঘাতে কারা সরাসরি লড়ছে আর কারা পরোক্ষভাবে ভূমিকা রাখছে। এই ফাঁস হওয়া নথি যদি সত্য প্রমাণিত হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে এর প্রভাব কতটা গভীর হবে সেটি এখন দেখার বিষয়। এখন প্রশ্ন হল গাজায় চলমান এই মানবিক বিপর্যয়ের পেছনে যদি আঞ্চলিক শক্তিগুলোর গোপন সহযোগিতা সত্যিই থাকে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কি কখনো এই দায় নিরপেক্ষভাবে নির্ধারণ করতে পারবে?